ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত অধিবেশন কক্ষ। বিরোধী দলের প্রতি অসহিংস অভিযোগ তুলে খোদ স্পিকার হাফিজউদ্দিন সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন। বিকেলে তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে হট্টগোল ও সংসদের কিছু সময়ের জন্য অচল অবস্থার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রশ্নকে পল্টন মাঠের বক্তব্য বলে উল্লেখ করায় হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। প্রথম কথা হচ্ছে নির্ধারিত জাতীয় সংসদে এই হইচয়ের সূচনা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। প্রশ্নোত্তর পর্বে জামায়াত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের উপর হামলার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্যকে শাহবাগ চত্বরের বক্তব্যের সঙ্গে তুলনা করেন। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এরপরেই হট্টগোল বাঁধে অধিবেশন কক্ষে। বিরোধী দলের সব সদস্য একসাথে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য এক্সপান্সের দাবি জানান। স্পিকার বারবার তাদের বসতে বললেও তাতে কান না দিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে। এই সময় স্পিকার বলেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, তারপর বিরোধী দলের নেতা বক্তব্য দেবেন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে প্রায় আধ ঘন্টা বচসা চলে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের কাছে স্পষ্ট অভিযোগ চান। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। এটা অসম্বোধন, এটা অশোভন। বিরোধী দলের নেতা তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি সংসদীয় ফ্যাসিবাদ কায়েম করছেন। বক্তব্য প্রত্যাহার না হলে ওয়াকআউটেরও হুমকি দেন তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে, উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না মাননীয়। এরপর স্পিকার তার বক্তব্যে সংসদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা অসহিষ্ণু আচরণ করছেন। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আধ ঘন্টার এই অচল অবস্থায় সরকারি দলের সদস্যরা ছিলেন স্বাভাবিক। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্টের প্রস্তুতিও। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিস্তারিত শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস?
তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাতে ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে জানানো হয়েছে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য। বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি। তবে এই পথটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে দাবি করে মন্ত্রী সংসদকে জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতির মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিকেলে দেশে পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারকে পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিবারের ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আরও আর্থিক সহযোগিতা আশ্বাস দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণের আগে শোকসন্তপ্ত পরিবারগুলোকে এমন আশ্বাস দেন তিনি। দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশির মরদেহ দ্রুতই দেশে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের
পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এজন্য তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। বিকেলে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর নির্বাচন সুষ্ঠুভাবে করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুরোধও জানান তিনি। জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। স্থানীয় সরকার নির্বাচন কবে এ নিয়ে নানা জল্পনার পর একটি সম্ভাব্য সময়ের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। পরে আগারগাঁওয়ে ইসি ভবনে এসে সিইসি জানান চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো। তাইলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে আবার কিছু কিছু হয়তো আগামী বছরে চলে যেতে পারে। নির্দিষ্ট সময়ের আগে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার কথাও বলেন সিইসি। এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ইফ ইট ইস পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি, যদি ওনারা পরীক্ষাটা একটু আগে নিতে পারেন। এদিকে 90 দিনের মধ্যেই ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন। আমাদেরকে লার্জ নাম্বার অফ ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাজ টু বি ডান উইদিন দিস ইয়ার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। রাষ্ট্রীয় দায়িত্ব ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে প্রথম দরবারে তিনি বলেন, দায়িত্ব পালনে কারো প্রতি কোনো রাগ অনুরাগ তার থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। শফিকুল হকের প্রতিবেদন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচিত হন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে। পরে লিখিত বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি, স্মরণ করেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করেন পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির কথাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিভাবে সাহসের সঙ্গে নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের একটা রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি জাতির প্রতি তার যে অবদান সেটা তিনি রেখেছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করছি। নির্বাচিত হওয়ার আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করে দল নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন রাষ্ট্রপতি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে দেশের প্রতি, মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সকল কাজে নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। সরকারি সম্পদের সঠিক ব্যবহার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। শফিকুল হক, 71, ঢাকা।
একদিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2015 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনায় জিয়াউল হাসানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে সাবেক 2 সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আর দীপুমণি ও তৌফিকে ইলাহির জামিন শুনানির দিন 17 সেপ্টেম্বর। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী এমপিকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে আনা হয়। একই সঙ্গে হাজির করা হয় সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল হাসানকেও। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দীপুমণি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ 10 সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 25 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ সময় তৌফিক ইলাহি চৌধুরী ও দীপুমণির জামিন আবেদনের বিষয়ে শুনানি 17 সেপ্টেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বেশ কয়েকটি জামিন আবেদনের ট্রাইব্যুনালে আজকে ওনারা দাখিল করেছিলেন। ওনারা বলতে চাচ্ছেন যে আইনের একটি বিধিতে বলা আছে যে তদন্ত যদি 1 বছরের বেশি চলমান থাকে তাহলে এই মামলার আসামিরা জামিন পেতে পারেন। অনেকটা আবেগ আপ্লুত হয়ে ডাক্তার দীপুমণি আজকে ট্রাইব্যুনালে বলেছেন যে কারণে তার জামিন চাওয়া সেই কারণটি এখন আর এক্সিস্ট করছে না। তার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, সুতরাং তিনি এই প্রশ্নটি ট্রাইব্যুনালের সামনে রেখেছেন যে তাহলে আর এখন আমার জামিন পেয়েই বা কি হবে। অন্যদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছেন। এদিন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আপনারা জানেন যে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন। মাইনুল মারুফ, 71, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় এই কারখানা নির্মাণ করা হবে। দুপুরে সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে 54.99 একর জায়গা হস্তান্তর করেছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবিতে বিস্তারিত। নানা সংকট ও প্রতিকূলতার কারণে চট্টগ্রামে 2004 সালে বন্ধ হয়ে যায় সুতা ও কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান জলিল টেক্সটাইল। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কারখানাটি। সেখানেই এবার অস্ত্র কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে জমি হস্তান্তর উপলক্ষে কারখানা প্রাঙ্গণে বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর মধ্যে চুক্তি সই হয়। এ সময় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের জন্য নতুন প্লান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান সেনাবাহিনীর BOF এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই জমির যথাযথ ব্যবহার বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করবে, আধুনিক প্রযুক্তি সংযোজনের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা দেশীয়ভাবে পূরণের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। এই সংযোজন আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যেখানে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরও সম্পৃক্ত করা। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের সমরাস্ত্রের চাহিদা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অস্ত্র রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলেও জানান তিনি। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে। এদিকে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, সরকার অস্ত্র ও প্রতিরক্ষা রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি
এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। 1961 সালে 55 একর জায়গা জুড়ে যাত্রা শুরু করেছিল জলিল টেক্সটাইল। শাকিলা সিথি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।